ইউনিভার্সিটিগুলোতে যাতে একটা ডেমোক্রেটিক প্রসেস না থাকে, এটা তৃণমূলের একটা প্রচেষ্টা, দীর্ঘদিনের প্রচেষ্টা। সেই প্রচেষ্টা তারা করতে চেয়েছে, কিন্তু আমাদের বিশ্বাস আদালত এতদিন ধরে হস্তক্ষেপ করেছে, ছাত্র সংসদ নির্বাচন হবে, আজ নয় তো কাল। স্কুল সারানোর জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছিল রাজ্যের সরকার, এখনো অবধি, আমি তোমাকে বলছি এখনো অবধি 2020 সালে কাজ করেছে, সেই কন্ট্রাক্টররা এখনো অবধি টাকা পায়নি। আমি শুধু উত্তরবঙ্গের 5টা জেলার কথা যদি তোমাকে বলি, তা কম করে 20-25 কোটি টাকার বেশি। আসলে ধর্মের সাথে রাজনীতিকে মিশিয়ে ককটেল তৈরি করেছেন মুখ্যমন্ত্রী। ঈদের দিন রেড রোডে দাঁড়িয়ে নামাজ পড়া, 24শে ডিসেম্বর কি গির্জায় চলে যাওয়া রাত্রিবেলায়, আর দুর্গাপুজোর সময়তে 1,20,000 টাকা 10,000 টাকা। তুমি যদি হাওড়া স্টেশন আর শিয়ালদা স্টেশনে জেনারেল কম্পার্টমেন্ট, যেগুলো আনরিজার্ভ জেনারেল কম্পার্টমেন্ট, সেখানে যদি তুমি গিয়ে দাঁড়িয়ে থাকো, তুমি দেখবে শয়ে শয়ে হাজারে হাজারে পশ্চিমবাংলার ছেলেমেয়েরা বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত। কেন যেতে হচ্ছে বাইরের রাজ্যে? দাদা, জয়েন্ট এন্ট্রান্স আর প্যারামেডিক্যালের যে মামলা ছিল আজকে বিশ্বজিৎ বসুর এজলাসে, কি হলো যদি একটু বলে। দেখুন, যে হেলথ ইউনিভার্সিটি রয়েছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি, তারা শেষ 3 বছর ধরে নন জেনপাস যে স্টুডেন্টরা রয়েছে, অর্থাৎ এন্ট্রান্স এক্সামিনেশন না দিয়েও 25% একটা সিট থাকতো, সেখানে ডাইরেক্ট ভর্তি হওয়া যেত যদি সিট ফাঁকা থাকতো। তার ভিত্তিতে শেষ 3 বছর ধরে প্যারামেডিক্যালের স্টুডেন্টসরা ভর্তি হয়েছেন। এই বছর ইউনিভার্সিটি জেনপা এবং নন জেনপা দুজনকেই অ্যালাউ করে ছাত্রছাত্রীরা ভর্তি হয়, ইউনিভার্সিটিকে একটা টাকা ডিপোজিট করে, এবং তারই সাথে কলেজকেও তারা টাকা ডিপোজিট করে। এতদিন পরে ইউনিভার্সিটি যে রয়েছে, সেই ইউনিভার্সিটি জানায় যে আমরা নন জেনপা যে স্টুডেন্টরা রয়েছে তাদেরকে আমরা অ্যালাউ করবো না। তারই বিরুদ্ধে ছাত্রছাত্রীরা মামলা করেছিলেন। বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি নির্দিষ্টভাবে বলেছেন যে ইউনিভার্সিটি যদি মধ্যস্থতায় থাকে, ইউনিভার্সিটির মাধ্যমে যদি অ্যাপ্লাই করা হয়, এবং ইউনিভার্সিটি যদি অ্যাপ্লাই করতে চায়, করার স্কোপ দিয়ে থাকে, তাহলে ছাত্রছাত্রীদের পরীক্ষার ব্যবস্থা ইউনিভার্সিটিকে করতে হবে। ফলে আদালত আজকে হস্তক্ষেপ করেছেন মামলায়, ছাত্রছাত্রীদের পক্ষে হস্তক্ষেপ করেছেন, এবং নির্দিষ্টভাবে বলেছেন, 19 তারিখ মামলা রয়েছে, নির্দিষ্টভাবে বলেছেন এই মামলাতে যদি ছাত্রছাত্রীরা সাকসিড করে মামলাতে, তাহলে ছাত্রছাত্রীদের জন্য স্পেশাল পরীক্ষার ব্যবস্থা করতে হবে। দাদা, এর পাশাপাশি আজকে একবারে ছাত্র সংসদ নির্বাচনের যে মামলা, সেই মামলা হয়নি, যেমনটা জানা যাচ্ছে কল্যাণ ব্যানার্জি নাকি অসুস্থ ছিলেন। এটা কি মানে মামলা থেকে সরে আসার কোনো না? দেখুন, একজন আইনজীবী হয়ে আমি এটা কখনো বলবো না, আমার একটা রাজনৈতিক সত্তা থাকতে পারে, কিন্তু মামলা থেকে সরে আসার জন্য একজন আইনজীবী মামলা করতে যাননি, আমার মনে হয় না সেটা। তবে হ্যাঁ, এটা ঠিক যে রাজ্য সরকার বহু দিন ধরে এই মামলাটাকে ড্র্যাগ করছে, আননেসেসারিলি ড্র্যাগ করছে। 2023 সালে চিফ জাস্টিসের বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন ছাত্র ভোট সম্পর্কিত যাদবপুর ইউনিভার্সিটির একটি মামলা। আজকে প্রায় 2 বছর কেটে গেছে, রাজ্য সরকার এটাকে আননেসেসারিলি ড্র্যাগ করছেন, কিন্তু আইনজীবী তিনি মামলা ছেড়ে পালাবেন বলে করতে যাননি, আমার সেটা মনে হয়। কিন্তু রাজ্য সরকারের তো অনীহা কেন? কারণ রাজ্য সরকার দেখো, ছাত্র সংসদ নির্বাচন একটা ডেমোক্রেটিক প্রসেস, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। তৃণমূল কংগ্রেস সরকার কোনোভাবে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়াতেই বিশ্বাস করে না। সে যে কোনো ভোট হোক, সেখানে মারধর করা হোক, বা আগে যে তোমার আমাদের স্কুলগুলোতে যে ম্যানেজিং কমিটির ইলেকশন হতো, তুমি দেখো স্কুলগুলোর ম্যানেজিং কমিটির ইলেকশন বন্ধ করে দিয়েছে। ডিপিএসসির যে ইলেকশন হতো, সেই ইলেকশনগুলো বন্ধ করে দিয়েছে। কলেজের যে ছাত্র সংসদ নির্বাচন হতো, সে কলেজে সেই ছাত্র সংসদ নির্বাচনগুলোকে বন্ধ করে দিয়েছে। যার ফলে একটা ডেমোক্রেটিক স্পেস থাকে, তো ডেমোক্রেটিক প্রসেস থাকে, এবং ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে কিন্তু শিক্ষিত ছেলেমেয়েরা রাজনীতিতে আসে। না হলে রাজনীতিতে ওই ভালো ব্লেড চালাতে পারার, ভালো বোম মারতে পারা ছেলেপুলেরাই থাকবে। তাহলে ছাত্রদেরকে রাজনীতি থেকে অংশগ্রহণ কমিয়ে দাও, এটা একটা তৃণমূল কংগ্রেসের প্রচেষ্টা। ক্যাম্পাসের অভ্যন্তরে বা কলেজ ইউনিভার্সিটিগুলোতে যাতে একটা ডেমোক্রেটিক প্রসেস না থাকে, এটা তৃণমূলের একটা প্রচেষ্টা, দীর্ঘদিনের প্রচেষ্টা। সেই প্রচেষ্টা তারা করতে চেয়েছে, কিন্তু আমাদের বিশ্বাস আদালত এতদিন ধরে হস্তক্ষেপ করেছে, ছাত্র সংসদ নির্বাচন হবে, আজ নয় তো কাল। দাদা, এই যে তুমি এক্ষুনি বললে যে তৃণমূল চায় না ডেমোক্রেটিক ওয়েতে ছাত্র সংসদ নির্বাচন হোক, মানে যে ছাত্র রাজনীতি সেইটা থেকে তারা পিছিয়ে আসছেন আপনি যেমনটা বললেন, সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল ছাত্র পরিষদের বছর পূর্তির জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়েও একাধিক জলঘোলা চলছে। আর জন্মদিন শ্রাদ্ধানুষ্ঠানের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বন্ধ, এটা নাকি পরিকল্পিত? কার? শ্রীয়াঙ্কুর ভট্টাচার্য, শ্রীয়াঙ্কুর তিনি দাবি করছেন। ও এখনো ছাত্র নেতা হলো তো অনেক, এখনো ছাত্র নেতা আছে। যাই হোক,
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন একটা শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা পিছিয়ে দিতে হবে? এই তৃণমূল তো সেই তৃণমূল যে তৃণমূল উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনকেও ধর্মঘট ডেকেছিল নন্দীগ্রামের সময়তে, নন্দীগ্রাম ঘটনা নিয়ে যখন ওরা রাজনীতি করত। ফলে এরা আসলে শিক্ষায় লেখে শিক্ষায় প্রগতি, কিন্তু আসলে এরা শিক্ষাকে পিছিয়ে দিতে চায়। শিক্ষায় প্রগতির সাথে এদের কোনো দূর দূর থেকেও কোনো সম্বন্ধ নেই, কোনো সম্বন্ধ। দাদা, এই যে শিক্ষায় প্রগতির কথা বললেন, এই শিক্ষায় প্রগতি আমরা দেখতে পাচ্ছি রাজ্যের সরকারি কর্মচারী তারা নিজেদের ন্যায্য অধিকার, তাদের ডিএ, সেই ডিএ পাচ্ছে না। 25% বকেয়া ডিএ দিতে ব্যর্থ এই রাজ্য সরকার। সেই জায়গায় মুখ্যমন্ত্রী একেবারে নেতাজি ইন্ডোর থেকে গতকাল ঘোষণা করলেন এইবার পুজোর অনুদান 85,000 থেকে সোজা 1,10,000। কিভাবে দেখছেন এই পুরো বিষয়? আমি 3টে ঘটনা বলতে পারি। এক হচ্ছে টাকা নেই বলে ডিএ দিতে পারছি না। 2 হচ্ছে টাকা নেই বলে এমন অনেক স্কুল রয়েছে যাদের পরিকাঠামোর উন্নয়ন ঘটাতে পারছে না, উন্নতি ঘটাতে পারছে না। 3 আমি তোমাকে বলছি যে বিষয়টা চর্চার মধ্যে নেই। আমি শুধু উত্তরবঙ্গের 5টা জেলার একটা মামলাতে ছিলাম বলে আমি জানতে পেরেছি। স্কুল করোনার পরবর্তী সময়তে স্কুল সারানোর জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছিল রাজ্যের সরকার, এখনও অবধি, আমি তোমাকে বলছি এখনও অবধি 2020 সালে কাজ করেছে সেই কন্ট্রাক্টররা এখনও অবধি টাকা পায়নি। আমি শুধু উত্তরবঙ্গের 5টা জেলার কথা যদি তোমাকে বলি, তা কম করে 20-25 কোটি টাকার বেশি। আমি গোটা বাংলার কথা ছেড়ে দিলাম। একের পর এক কাজ হয়েছে, সেই কাজে যারা কাজ করেছে, যে কন্ট্রাক্টররা, সেই কন্ট্রাক্টররা টাকা পায়। একের পর এক কাজ। ন্যায্য অধিকার দিয়ে দীর্ঘদিন ধরে আটকে রেখে দিয়েছে, কেননা টাকা নেই, সরকারের কাছে টাকা নেই। চাকরি তৈরি করতে ব্যর্থ হচ্ছে, মাঝে মাঝে বলছে চাকরি তৈরি করবো কি, কোথা থেকে টাকা দেবো, রাজ্য সরকারের কাছে নাকি টাকা নেই। আসলে বিষয়টা এইটা যদি বুঝতাম যে মুখ্যমন্ত্রী 1,10,000 টাকা না পেলে দুর্গা পুজোই বন্ধ হয়ে যাবে, তাহলে তাও বুঝতাম যে এর কিছু একটা যথার্থ আছে। তাও যদিও বা ভারতবর্ষের সংবিধান পারমিটই করে না, যে দেশের সংবিধান একটা সেকুলার একটা সংবিধান, একটা ধর্মনিরপেক্ষ সংবিধান, সেই সংবিধানে সেই রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থায় ট্যাক্স পেয়ার্সদের টাকা, এক্সচেকার্সদের টাকা থেকে কোথাও গিয়ে দুর্গাপুজো হবে, কোথাও ঈদের মেলা হবে, সেটা করবার জন্য আমরা কেউ ট্যাক্স দিই না। দুর্গাপুজো তো পশ্চিমবাংলার বুকে হই হই করে হয়। যে পুজো কমিটি, আমি বলছি এমন যদি বুঝতাম 1,10,000 টাকা না হলে পুজো বন্ধ হয়ে যাবে, তবে একটা মানে বুঝতাম। 1,10,000 কলকাতায় যে যে পুজো প্যান্ডেলে এই টাকাগুলো পায়, তাদের কয়েক কোটি টাকার বাজেট থাকে। দুর্গাপুজো আগে হতো না? 2011 সালের আগে থিম পুজো হতো না? আর্ট, কালচার, ফেস্টিভ্যাল, রিলিজিয়ান সবকটাকে মিক্সড করা বাংলায় দুর্গাপুজো হতো না আগে? 2011 সালের আগে তৃণমূলের নেতারাই করতেন বড় বড় দুর্গাপুজো, সবই তো হতো। আসলে ধর্মের সাথে রাজনীতিকে মিশিয়ে ককটেল তৈরি করেছেন মুখ্যমন্ত্রী। ঈদের দিন রেড রোডে দাঁড়িয়ে নামাজ পড়া, 24শে ডিসেম্বর গিয়ে গির্জায় চলে যাওয়া রাত্রিবেলায়, আর দুর্গাপুজোর সময়তে 1,20,000 টাকা, 10,000 টাকা করে দিয়ে। ধর্ম যার যার, উৎসব তো সবার। হ্যাঁ, সেটা রাষ্ট্রর কাজ নয়, উৎসব সবারই। আমরাও বলছি ধর্ম যার যার, উৎসব সবার, একদম ঠিক। কিন্তু সেটা করা কোনো সরকারের কাজ নয়। সরকারের কাজ চাকরি দেওয়া, সরকারের কাজ মহিলাদেরকে নিরাপত্তা দেওয়া, কৃষকদের ফসলের দাম দেওয়া, শ্রমিকের মজুরি দেওয়া ঠিকঠাক মতো করে। কোথাও কোনো অন্যায় হলে সেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, আইন শৃঙ্খলা রক্ষা করা, সংবিধানের শাসন যাতে রাজ্যে থাকে সেই দিকে দৃষ্টিপাত করা, সেটাকে নিশ্চিত করা। তা না করে মুখ্যমন্ত্রী যা করতে চাইছেন তা দুর্ভাগ্যজনক। 80% বিদ্যুতের উপর কনসেশন করেছেন তিনি, অন্যদিকে বিদ্যুতের দাম বাড়াচ্ছে, সাধারণ মানুষের ঘাড়ে বোঝা চাপাচ্ছে বিদ্যুতের দাম বাড়িয়ে। দুর্গাপুজোর সময় যাদের কাছে টাকা আছে তাদের জন্য কনসেশন। কোন আনন্দে? শুধু এই নিজের ছবি দিয়ে চারিদিকে প্রচার করবে বলে, আর কি, আর কিছু। কিন্তু তিনি একেবারে নেতাজি ইন্ডোর থেকে বললেন যে সিকিউরিটি যাতে দেখা হয়, তিনি রাত জেগে পাহারা দেবেন। দাদা, প্রশ্নটা উঠছে যে আরজি করও তো তিনি রাত জেগে পাহারা দিয়েছিলেন, বিচার কোথায়? রাত জেগে পুলিশ যদি ঠিকমতো করে পাহারা দিত, আরজি করও হতো না, সাউথ কলকাতাও হতো না, পার্ক স্ট্রিটও হতো না। কিসে পাহারা দেওয়ার কথা বলছেন তিনি? উনি বলতে পারবেন, উনি বলতে পারবেন। পার্থ চ্যাটার্জির বান্ধবীর যে ফ্ল্যাটের ওখানে টাকা পাওয়া গেছিল, তার নিচেই পুলিশ থাকতো, পুলিশ পিকেটিং থাকতো। কে কিসে পাহারা দিত? গল্প দেওয়া বন্ধ করা উচিত। দাদা, একেবারেই শেষ প্রশ্ন। তিনি বললেন যে বাইরে যে সকল বাঙালিরা অত্যাচারিত হচ্ছে, তারা যদি দুর্গাপূজায় আসে
তাদের যেন নতুন বস্ত্র দেওয়া হয়, দান করছেন তিনি, বাঙালি ক্লাবকে আবেদন করছেন। বাইরে বাঙালিরা কাজ করতে গেল কেন? দেখো, খুব পরিষ্কার কথা, পরিযায়ী শ্রমিক হিসেবে যেটা বলা হচ্ছে, শেষ 10 বছর 15 বছরে সংখ্যা বেড়েছে। দক্ষিণের রাজ্যগুলোর দিকে তুমি যদি তাকাও, তুমি যদি কেরালা বেড়াতে গিয়ে উলিগলিতে তুমি দেখো বাঙালি কাজ করতে চলে গেছে পশ্চিমবাংলা থেকে, কেননা মজুরি বেশি। তাহলে পশ্চিমবাংলায় তো কাজের বাজারটা ঠিক করতে হবে, তবে তো ফিরে আসবে। জব কার্ড দেবেন তো প্রতিদিন তুমি যদি হাওড়া স্টেশন আর শিয়ালদা স্টেশনে জেনারেল কম্পার্টমেন্ট, যেগুলো আনরিজার্ভ জেনারেল কম্পার্টমেন্ট, সেখানে যদি তুমি গিয়ে দাঁড়িয়ে থাকো, তুমি দেখবে শয়ে শয়ে হাজারে হাজারে পশ্চিমবাংলার ছেলেমেয়েরা বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত। কেন যেতে হচ্ছে বাইরের রাজ্যে? কেন এই পরিমাণ যেতে হচ্ছে? কারণ বাংলার বুকে চাকরিটা কোথায়? এটা তো চাকরি থাকবে তবে তো কাজটা করবে। চাকরি কোথায়? চাকরি কোথায়? কাজ কোথায়? তাই জন্য আজকে বাইরের রাজ্যে যেতে হচ্ছে। আর মুখ্যমন্ত্রী বলছেন আজকে বাঙালিদের বিরুদ্ধে অত্যাচার হওয়ার কথা। এই মুখ্যমন্ত্রী তো সেই মুখ্যমন্ত্রী যখন বামফ্রন্টের শাসন ছিল, যখন বামফ্রন্ট সরকার চালাতো, 2005 সালে পার্লামেন্টে দিস্তা কাগজ অধ্যক্ষ চেয়ারের দিকে ছুঁড়ে মেরে বলেছিল বামফ্রন্ট সরকারটা টিকে আছে অবৈধ বাংলাদেশিদের ভোটের দ্বারা। বাঙালিদের মুখ পোড়ানো কে শুরু করেছেন? পশ্চিমবাংলা শিক্ষামন্ত্রী চুরি করে জেলের ভাত খাচ্ছে, বাংলার কাছে বাংলার মাথা কে নত করেছে? বাংলার মন্ত্রিসভার তাবর তাবর মন্ত্রীরা ঘুষ খাচ্ছে, খালি ক্যামেরায় দেখা যাচ্ছে। কে দেখিয়েছে এই চিত্র? বাংলার মন্ত্রীরা, বাংলার নেতারা সারদা রোজভ্যালি চিটফান্ডে জেল খাটছে, বাংলার মাথা নত হয়নি। শিক্ষামন্ত্রী দুর্নীতি করে জেল খাটতে গেছে, বাংলার মাথা নত হয়নি। প্রতিটা ক্ষেত্রে হয়েছে, প্রতিটা ক্ষেত্রে হয়েছে। বিজেপি বাঙালিদেরকে আজীবন ঘৃণা করত। হিন্দুস্তান, বাকিরা যাও পাকিস্তান। এই যে ডাইভার্সিটি, এই যে বৈচিত্র্য, এত দেশের মধ্যে এত ভাষা, চারিদিকে এত খাদ্যাভ্যাস, এত ধর্ম, এত বর্ণ, জীবনে বিজেপির পছন্দ নয়। ওয়াননেস, যা হবে একটাই হবে। বাংলা ভাষায় কথা বললে পিটবে। রবীন্দ্রনাথ ঠাকুর যে ভাষায় জাতীয় সঙ্গীত লিখলেন, সেই ভাষায় কথা বলবার জন্য মার খেতে হবে। কারগিলে যুদ্ধ করেছেন যে সেনাবাহিনী যুক্ত ছিলেন, তার পরিবারের দিকে আজকে আঙুল উঠেছে যে তারা বাংলাদেশি। চলতে পারে? আসামের ডিটেনশন ক্যাম্পের দিকে তাকান, যত বেশি মুসলিম তার চাইতে বেশি হিন্দু, বাঙালি, অন্য কেউ নয়। লড়াইটা বাঙালিদের বিরুদ্ধে ঘোষণা করেছে বিজেপি, এবং কোথাও গিয়ে এটা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে চাইছে। তার কারণ চুরি, দুর্নীতি, ধর্ষণ, রাহাজানি এসবের ইস্যুতে যদি ভোট হয়, তৃণমূল বিজেপি ঠাঁই পাবে না। বিজেপি তো পাবেই না। বাঙালি বাঙালি অবাঙালি, এ তো সহজ কথা। বাঙালি অবাঙালি সম্প্রীতি চায় তো তারা। আগে ছিল হিন্দু মুসলিম, আমি মুসলিমদেরকে মারছি, মমতা ব্যানার্জি গিয়ে বাঁচাচ্ছে, এই চিত্র। এখন হয়েছে আমি বাঙালিদেরকে মারছি, দেখো মুখ্যমন্ত্রী বাঁচাচ্ছে। এই তো একটা চিত্র পোর্ট্রে করতে চাইছে, বাঁচিয়ে রাখতে চাইছে তৃণমূলকে। এই তো সহজ কথা, তো সহজ কথা। তৃণমূলকে বাঁচিয়ে রাখতে চাইছে বিজেপি। নাহলে এত বলো তো, এত চুরি, এত দুর্নীতি, যাদের জেলে যাওয়ার কথা ছিল, তারা আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে ভাষণবাজি করছে। শুভেন্দু অধিকারী তো বলেছিল এরা সিবিআই এর ডাকে জেলে যাবে, আজকে সব পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে, ভাষণবাজি করছে। কোথায়, কেন জেলে গেল না? কি তদন্ত করলো সিবিআই? উত্তর দিতে হবে আজকে।